এমনও হতে পারে আমার একটা হয়তো গোপন একটা অসুখ রয়েছে, সেটা আমি বলতে চাই না, পাবলিকলি আনতে চাই না, কিন্তু তারা ওই প্রেসক্রিপশনটা ছবি তুলে নিয়ে যাচ্ছে যে প্রয়োজনে অপ্রয়োজনে এত একাধিকবার টেস্ট দেওয়া হয়। কারণ একটা পরিবারে যখন একজন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু একটা থাকে যে মানুষটাকে বাঁচিয়ে আনার একটা চেষ্টা বা মানুষটাকে সুস্থ করার একটা চেষ্টা, আর একদিকে থাকে ইকোনমিক্যাল চেষ্টা। কারণ ইকোনমিক্যাল একটা সংকট তৈরি হয়, কিন্তু একটা টেস্টের পিছনে অনেক টাকা। এরকমও হয় যে একটা হাসপাতাল আর একটা টেস্টকে গ্রহণ করছে না। তো এই জিনিসগুলো কিন্তু খুবই জটিল। ইভেন আরও কিছু বিষয় আছে, যেমন ধরেন হাসপাতালগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের যে দৌরাত্ম্য, এটা খুবই আশঙ্কাজনক। আমি এমনও দেখেছি যে একটা প্রেসক্রিপশন ডাক্তার লিখে দিয়েছেন, হয়তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলার পরদিনই সেই প্রেসক্রিপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বাইরে বের হলেই দেখা যায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের একটা অনেক বড় জমায়েত, তারা প্রেসক্রিপশন ধরে টানাটানি করছে। এমনও হতে পারে আমার একটা হয়তো গোপন একটা অসুখ রয়েছে, সেটা আমি বলতে চাই না, পাবলিকলি আনতে চাই না, কিন্তু তারা ওই প্রেসক্রিপশনটা ছবি তুলে নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে তাদের নিজেদের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, বিশেষত ওষুধের যেই আগ্রাসনী ব্যবসা যেটা আর কি, সেটার আসলে এটা বন্ধ হওয়া দরকার। এগুলোর প্রতি আসলে রাষ্ট্রকে সুন্দরভাবে, যদি আমরা কল্যাণ রাষ্ট্র, স্মার্ট রাষ্ট্র গড়তে চাই, তাহলে এই স্বাস্থ্য ব্যবস্থার যে চিকিৎসার যে জায়গাটা, সেখানে এই জায়গাটাকে গুরুত্ব দিতেই হবে। আর সবশেষে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, জনগণ অসুস্থ হয়ে যাওয়ার পরে আসলে ট্রিটমেন্টের বিষয়টা আসে, কিন্তু আমার এই সুস্থ জনগণ কিন্তু রাষ্ট্রের সম্পদ, যে কোনো রাষ্ট্রেরই সুস্থ জনগণ সম্পদ। এখন এল্ডারলি পিপুলের সংখ্যা বাড়ছে, বর্তমানে আমাদের দেশে যেটা আছে যে ইয়ুথ পিপুলের সংখ্যাটা বেশি, যে কারণে আমরা করোনার মতো একটা ব্যাধিকেও আটকে ফেলতে পেরেছি, তাদের যেহেতু প্রতিরোধ ক্ষমতাটা স্ট্রং থাকে ইয়াং বয়সে। কিন্তু আমরা যেদিকে এগোচ্ছি সেখানে কিন্তু আমাদের এল্ডারলি পিপুলের সংখ্যা বাড়বে, কিছুদিন পরে বাড়বে, তাদের কিন্তু কেয়ার নেওয়ার একটা বিষয় রয়েছে। সো রাষ্ট্রের কিন্তু তারা যাতে সুস্থ থাকতে পারে, কারণ একটা পরিবার সারা জীবন ধরে যা ইনকাম করে, একটা মানুষ শেষ বয়সে যে অসুস্থ হয়ে যাচ্ছে সেটা ব্যয় করেও পরিবারটা আসলে পুরো পরিবারটা নিঃস্ব হয়ে যায়। তো এইরকম যাতে না হয়, এই জায়গাটাতে আসলে রাষ্ট্রকে গুরুত্ব দিতে হবে। সুন্দর রাষ্ট্র গড়তে হলে আমাদেরকে অবশ্যই সুস্থ থাকার দিকে, একটা মানুষ মারা যাবেই, এটা সিস্টেম, মারা যাওয়া আমাদের আটকানোর কোনো উপায় নাই, মৃত্যুকে আটকানোর কোনো উপায় নেই, কিন্তু তার মৃত্যুটা যেন সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে হয়। সেবা দানকারী প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ অধিকার দেবে কি দেবে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো ব্যক্তির প্রেসক্রিপশন হচ্ছে তার ব্যক্তিগত গোপনীয়তার সাথে যুক্ত, এটি দেখার অধিকার কেউ রাখে না। এবং যদি কেউ দেখতে চায়, তাহলে যদি সেই রোগী বা সেবা গ্রহীতা সেটি দেখাতে ইচ্ছুক থাকে তবেই কেবল দেখতে পারবে। অতএব এটা নিয়ে টানাটানি করা, রোগীর অধিকারকে লঙ্ঘন করা, এটি অবশ্যই আইনের আওতায় এনে এটাকে দমন করা উচিত, একে রহিত করা উচিত, বন্ধ করা উচিত। বিষয়গুলো পরিষ্কার নাই বলেই কিন্তু আমরা পরিবেশ বাঁচাও আন্দোলন পবার পক্ষ থেকে এই জাতীয় স্বাস্থ্য সেবা সুরক্ষা আইনের কথা বলছি, যেখানে রোগীর প্রত্যেকটি অধিকার রক্ষা করা হবে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্যের উন্নতি হচ্ছে রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব। এই জনস্বাস্থ্যের উন্নতি আসলে শুধুমাত্র চিকিৎসার বিষয় না, মানুষ যেন সুস্থ থাকে সেই ধরনের অবকাঠামো নির্মাণ করা। যেমন আমরা যদি ঢাকা শহরে প্রায় ৭৫% মানুষ হেঁটে যাতায়াত করে, ঢাকা শহরের যাতায়াতগুলো মূলত স্বল্প দূরত্ব হয়। এখন এই স্বল্প দূরত্বের যাতায়াত যদি হাঁটার জন্য প্রয়োজনীয় পরিবেশ থাকে, ফুটপাথগুলো সুন্দর থাকে, সমান্তরাল থাকে এবং প্রয়োজনীয় জেব্রা ক্রসিং থাকে, মানুষ যাতে নিরাপদে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারে, সেই অবকাঠামো নির্মাণ কেই করবে? কীভাবে সরকার এই কাজগুলো সমন্বয় করবে? এইটা আমার মনে হয় যে যারা সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কিংবা যারা সড়ক নির্মাণ করে সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সমন্বয় যদি হয়, তাহলে মানুষের হাঁটার পরিবেশটা নিশ্চিত করা যাবে। এবং হাঁটার পরিবেশ নিশ্চিত করা গেলে মানুষের মধ্যে হাঁটতে উৎসাহী হবে, এবং হাঁটতে মানুষ উৎসাহী হলে মানুষের মধ্যে অসংখ্য রকম রোগের ঝুঁকিটা কমে আসবে, যেমন হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, এই ধরনের রোগের ঝুঁকি কমে আসবে। আরেকটা হচ্ছে খাদ্যাভ্যাস। আমাদের যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের যে আগ্রাসন এখন চলছে, আগ্রাসী প্রচারণা চলছে, শিশু কিশোরদেরকে যেভাবে আমরা ক্ষতিকর খাদ্যাভ্যাসের দিকে ধাবিত করছি এই নগরায়নের কারণে, এটি মারাত্মক একটি মহামারী হবে। সেজন্য আমাদের এই অস্বাস্থ্যকর খাদ্য যেগুলো আছে সেইগুলো নিয়ন্ত্রণে পদক্ষেপ এখনই গ্রহণ করা দরকার।
বিশেষ করে ক্ষতিকর খাদ্য যেগুলো আছে, যেগুলো জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেগুলোর প্রচারণা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা প্রয়োজন, যাতে এইটা কাউকে প্রলুব্ধ করতে না পারে। পাশাপাশি এইগুলোর উপর উচ্চহারে কর আরোপ করতে পারে সরকার। যেমন অনেক দেশে আছে সুগার সুইটেন বেভারেজ, যেটা আমরা বলি বাংলায়, আমরা অনেক জায়গায় কোমল পানীয়, জুস, মোড়কজাত জুস এগুলো বলে থাকি। এইগুলো আসলে মানবদেহের জন্য ক্ষতিকর। এই ক্ষতিকর পানীয়র উপর কিন্তু অনেক জায়গাতে করের ব্যবস্থা আছে, অতিরিক্ত করের ব্যবস্থা আছে, সেইগুলো সরকার বিবেচনায় নিতে পারে। এতে এক সরকারের মানে রাজস্ব আয়ও বাড়বে, আবার মানুষও এগুলোর যখন দাম বাড়বে তখন মানুষও এগুলোর প্রতি নিরুৎসাহিত হবে। আমাদের স্বাস্থ্যের আরেকটি বড় বিষয় হচ্ছে তামাকের ব্যবহার। বাংলাদেশে প্রচুর মানুষ তামাক ব্যবহার করে, প্রায় 4 কোটির মতো মানুষ তামাক ব্যবহার করে। এই বিপুল পরিমাণ মানুষ তামাক ব্যবহার করার কারণে প্রতিনিয়ত অনেক রোগে আক্রান্ত হচ্ছে। ক্যান্সার সোসাইটির একটি গবেষণা আছে, প্রায় 70 লক্ষাধিক মানুষ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে, এবং এর মধ্যে 15 লক্ষাধিক মানুষ হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক, বিভিন্ন ধরনের সিওপিডি সহ নানা রকম প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। এবং এই রোগগুলোর চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই রোগে কেউ যদি আক্রান্ত হয়, তার সারা জীবনের চিকিৎসা কন্টিনিউ করতে হয় যতদিন বেঁচে থাকে। তারপরেও চিকিৎসা করে মানুষকে বাঁচানো যদি না যায়, সেটা রাষ্ট্রের উপর, পরিবারের উপর কিন্তু মারাত্মক আর্থিক বোঝা তৈরি করে। সুতরাং আমাদের তামাকের ব্যবহারও কমাতে হবে, তামাকের দাম বাড়াতে হবে, তামাক নিয়ন্ত্রণে যে আইন আছে সেটিকে শক্তিশালী করতে হবে।